আজকে আমরা জেমস ক্লিয়ারের বেস্ট সেলিং বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে কথা বলবো। বইটার যে মূল আইডিয়া, যে অসাধারণ ফ্রেমওয়ার্ক, সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে নতুন বছরের শুরুতে অনেক বড় বড় লক্ষ্য ঠিক করা হলো, কয়েকদিন খুব চেষ্টাও চলল, কিন্তু তারপর আবার সেই আগের রুটিনে ফেরা? এই যে একটা চক্র, এটা কিন্তু আমাদের অনেকেরই খুব পরিচিত একটা সমস্যা, তাই না? জেমস ক্লিয়ার তার বইতে ঠিক এই ব্যাপারটাই তুলে ধরেছেন। তিনি বলছেন, সমস্যাটা আসলে আমাদের ইচ্ছাশক্তির অভাব নয়। মূল সমস্যাটা হলো আমরা যে সিস্টেম বা পদ্ধতিটা ব্যবহার করছি পরিবর্তনের জন্য, সেটাই আসলে ভুল। তাহলে সঠিক পদ্ধতিটা কি? এখানেই আসছে অ্যাটমিক হ্যাবিটসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা। বইটা বলছে, বড় কোনো পরিবর্তনের জন্য বিশাল কোনো পদক্ষেপের দরকার নেই, বরং ফোকাস করতে হবে খুব ছোট, প্রায় চোখেই পড়ে না এমন সব উন্নতির দিক। ব্যাপারটা শুনতে ছোট মনে হলেও এর পেছনের গণিতটা কিন্তু আসলেই অবাক করার মতো। ভাবুন তো, প্রতিদিন যদি মাত্র 1% করে উন্নতি করা যায়, তাহলে 1 বছর শেষে উন্নতিটা হবে 37 গুণ, 37 গুণ। এটাকে বলা হয় কম্পাউন্ডিং ইফেক্ট। ঠিক যেমন ব্যাংকে টাকা রাখলে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ে, প্রথম দিকে হয়তো খুব সামান্য মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে এটাই বিশাল একটা পরিমাণে দাঁড়ায়। এটাই হলো আত্ম-উন্নতির চক্রবৃদ্ধির সুদ। মানে ব্যাপারটা একদিনের কোনো বিশাল সাফল্যের গল্প নয়, বরং এটা হলো দিনের পর দিন ধরে করা ছোট ছোট চেষ্টার যোগফল, যা একসময় অসাধারণ একটা ফলাফল নিয়ে আসে। এজন্যই বইটাতে একটা দারুণ কথা বলা আছে। আমরা আমাদের লক্ষ্য স্তরে উঠি না, আমরা আমাদের সিস্টেমের স্তরে নেমে আসি। এর মানে কি? এর মানে হলো লক্ষ্য ঠিক করার চেয়েও অনেক বেশি জরুরি হলো একটা ভালো সিস্টেম তৈরি করা, যার ওপর ভর করে প্রতিদিন কাজ করা যাবে। সিস্টেমের পর যে বিষয়টা আসে সেটা আরও গভীর। সত্যিকারের পরিবর্তন শুধু আমরা কি করি তার ওপর নির্ভর করে না, বরং আমরা কে হতে চাই, মানে আমাদের পরিচয়ের ওপর নির্ভর করে। আর এখান থেকে শুরু হয় আইডেন্টিটি বেসড বা পরিচয় ভিত্তিক অভ্যাস তৈরির ধারণা। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। লক্ষ্যভিত্তিক চিন্তা হলো আমাকে এই বছর 12টা বই পড়তে হবে, এটা একটা টার্গেট মাত্র। কিন্তু পরিচয় ভিত্তিক চিন্তাটা হলো আমি একজন পাঠক। যখন কেউ নিজেকে পাঠক হিসেবে ভাবতে শুরু করে, তখন বই পড়াটা আর কোনো কাজ থাকে না, এটা তার পরিচয়ের অংশ হয়ে যায়। ঠিক একইভাবে ধূমপান ছাড়ার চেষ্টা করছি বলার চেয়ে আমি একজন অধূমপায়ী ভাবাটা অনেক বেশি শক্তিশালী। তো এই পরিচয়ভিত্তিক অভ্যাস গড়ার দুটো সহজ ধাপ আছে। প্রথমত, ঠিক করতে হবে কোন ধরনের মানুষ হবার লক্ষ্য। আর দ্বিতীয়ত, প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে সেই পরিচয়ের পক্ষে প্রমাণ জোগাড় করতে হবে। প্রতিটি ছোট কাজ, যেমন এক পাতা বই পড়া, হলো আমি একজন পাঠক এই পরিচয়ের পক্ষে দেওয়া একটা ভোটের মতো। যত বেশি ভোট দেওয়া হবে, সেই বিশ্বাসটা ততটাই শক্ত হবে। আচ্ছা, এই যে সিস্টেম আর পরিচয়ের কথা বলা হলো, এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বইটিতে 4টি সহজ কিন্তু খুবই কার্যকর নিয়মের কথা বলা হয়েছে। এই নিয়মগুলো আসলে আমাদের ব্রেন যেভাবে কাজ করে সেই হ্যাবিট লুপের উপর ভিত্তি করে তৈরি। আমাদের ব্রেনের একটা অংশ আছে, ব্যাসেল গ্যাংলিয়া, যা আমাদের কাজগুলোকে ধীরে ধীরে অটোমেটিক বা অভ্যাসে পরিণত করে। এই 4টি নিয়মে হল পুরো বইটার মূল ভিত্তি। এটাকে একটা চিট শিটের মতো ভাবা যেতে পারে। দেখুন, একটা ভালো অভ্যাস তৈরি করতে হলে তাকে সুস্পষ্ট, আকর্ষণীয়, সহজ এবং সন্তোষজনক করতে হবে। আর উল্টো দিকে কোনো খারাপ অভ্যাস ভাঙতে হলে তাকে অদৃশ্য, অনাকর্ষণীয়, কঠিন এবং অসন্তোষজনক করে তুলতে হবে। খুব সহজ, তাই না? চলেন এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি। ধরা যাক কেউ নিয়মিত দৌড়ানোর অভ্যাস করতে চায়। কিভাবে এই 4টি নিয়ম কাজে লাগানো যেতে পারে? প্রথম নিয়ম, স্পষ্ট করা। এর জন্য আগের রাতেই দৌড়ানোর জন্য যা যা লাগবে, যেমন জুতো, পোশাক, সব গুছিয়ে চোখের সামনে রাখা যেতে পারে। দ্বিতীয়ত, আকর্ষণীয় করা। হয়তো একা দৌড়াতে ভালো লাগে না, তাহলে কোনো বন্ধুকে সঙ্গে নেওয়া যেতে পারে, বা পছন্দের গান বা পডকাস্ট শোনার ব্যবস্থা করা যেতে পারে। তৃতীয়ত, সহজ করা। প্রথম দিনেই 10 কিলোমিটার দৌড়ানোর দরকার নেই, শুরুটা হোক মাত্র 2 মিনিটের দৌড় দিয়ে। আর চতুর্থ নিয়ম, সন্তোষজনক করা। কোনো অ্যাপে নিজের অগ্রগতি টুকে রাখা যেতে পারে। যখন দেখা যাবে যে টানা 10 দিন দৌড়ানো হয়েছে, তখন নিজেই একটা ভালো লাগা কাজ করবে। ঠিক এই নিয়মগুলোই উল্টোভাবে ব্যবহার করে খারাপ অভ্যাসও দূর করা সম্ভব।
যেমন জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস। প্রথমত একে অদৃশ্য করে দিন, মানে ঘরে কোনো জাঙ্ক ফুডই রাখবেন না। দ্বিতীয়ত অনাকর্ষণীয় করুন, ভাবুন এই খাবারগুলো শরীরের কতটা ক্ষতি করছে। তৃতীয়ত কঠিন করে তুলুন, জাঙ্ক ফুড কিনতে হলে যাতে কষ্ট করে দোকানে যেতে হয় এমন ব্যবস্থা করুন। আর সবশেষে অসন্তোষজনক করা, হয়তো এমন কাউকে কথা দেওয়া যেতে পারে যে জাঙ্ক ফুড খেলে তাকে জানাতে হবে। এই জবাবদিহিতার ব্যাপারটাই অভ্যাসটাকে নিরুৎসাহিত করবে। সবশেষে বইটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দর্শন হল লক্ষ্যের চেয়ে সিস্টেমকে বেশি গুরুত্ব দেওয়া। এটা অনেকটা একটা অসীম খেলা খেলার মতো, যেখানে মূল উদ্দেশ্য জেতা হারা নয়, বরং খেলাটা চালিয়ে যাওয়া। যেমনটা জেমস ক্লিয়ার বলেছেন, লক্ষ্য ঠিক করার উদ্দেশ্য হল খেলাটা জেতা, আর সিস্টেম তৈরির উদ্দেশ্য হল খেলাটা চালিয়ে যাওয়া। আসল কথা হলো, যখন কোনো লক্ষ্যে পৌঁছে যাওয়া যায় তখন প্রেরণা কমে যেতে পারে, কিন্তু যদি সিস্টেমের উপর মনোযোগ থাকে তাহলে উন্নতিটা একটা চলমান প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। এটা একটা অন্তহীন উন্নতির চক্র। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি? বড়সড় অর্থপূর্ণ কোনো পরিবর্তনের জন্য রাতারাতি সবকিছু পাল্টে ফেলার দরকার নেই। দরকার শুধু নিজের নতুন পরিচয়ের পক্ষে ছোট্ট একটা ভোট দেয়া। সেই ছোট্ট পদক্ষেপটা কি হতে পারে যা আজই নেওয়া সম্ভব?